অধ্যাপকদের এখানকার অধ্যাপকদের স্ট্যান্ডার্ড হ্যাজ গন ডাউন, ভীষণ খারাপ, বিলো স্ট্যান্ডার্ড। এরাও ক্লাস করে না, ফাঁকিবাজ, টিউশনি করে, আর সরকার এদের লক্ষ লক্ষ টাকা বেতন দিচ্ছে। মানস ভূঁইয়া রাজ্যের মন্ত্রী, তিনি গত কয়েকদিন আগে সবং কলেজে যেভাবে আচরণ করেছেন নবীন বরণ উৎসবে, সেখানে ছাত্রছাত্রীদের সামনে তিনি অধ্যক্ষ, কলেজের অধ্যাপকদের তাদের মান নিয়ে সমালোচনা করেছেন, তাদের হুমকি দিয়েছেন, পুলিশে গ্রেপ্তার করে দেওয়ার কথা বলেছেন। একদম জঘন্য একজন মন্ত্রী হয়ে এই ব্যবহারটা করেছে, কি বলবেন এটা নিয়ে? না দেখো, আমি তো দেখিনি, ফলে আমি মানস ভূঁইয়াকে নিয়ে বলতে পারবো না, মানস ভূঁইয়ার বক্তব্য নিয়েও আমি বলতে পারবো না। কিন্তু সামগ্রিকভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের কিন্তু অধঃপতন ঘটেছে তৃণমূল শাসনকালে। সামগ্রিকভাবে উচ্চশিক্ষা ব্যবস্থা কিন্তু ধস বলা যায়। এবং এই উচ্চশিক্ষা শুধু নয়, সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি বলতে চাই, মানস ভূঁইয়ার কনটেক্সটে নয়। সামগ্রিকভাবে যদি তুমি লক্ষ্য করো যে বিরাট ধরনের ধস নেমেছে। আমি প্রথমে কয়েকটা তথ্য দিলে তুমি বুঝতে পারবে। প্রাথমিক শিক্ষা মানে স্কুল এই সময় ৮,২০০, তৃণমূল শাসনকালে ৮,২০০ প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে। স্কুলের এনরোলমেন্ট মানে ভর্তির সংখ্যা কমেছে। যদি কলেজগুলোতে যাও, কলেজগুলোতে ৯,৫৬,০০০ একটা মানে আছে, সিট আছে বিভিন্ন সাবজেক্টে। গতবার ৩.৫ লক্ষর মতন ঘটেছে। বুঝতেই পারছো যে মানুষের কাছে কোনো আশা নেই, প্রত্যাশা নেই, তাই কলেজে ভর্তি হচ্ছে না। দিন মজুরি করতে বিভিন্ন রাজ্যে ছুটে চলে যাচ্ছে, মানে পড়তে চাইছে না। পড়ে কি হবে? যেখানে মানে স্কুলের শিক্ষার দুর্নীতি হয়, ২৬,০০০ শিক্ষকের চাকরি চলে যায়। আর যদি তুমি যে কোনো স্কুলে যাও, কলেজে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও, দেখবে তুমি শিক্ষক নেই। যেমন ছাত্র নেই, তেমনি ভাবে শিক্ষক নিয়োগও করা হয় না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে শাসন ব্যবস্থা চালু করেছেন তাতে তিনি বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছেন, কিন্তু তিনি কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দিচ্ছেন না, শিক্ষক কর্মী দিচ্ছেন না। কলেজ বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য যে ডেভেলপমেন্ট ফান্ড সেটা দেন না। তবে যে কোনো একজন শিক্ষকের কাছে যাও, বছরে একটা কম্পোজিট ফান্ড স্কুলগুলোতে আসার কথা, যে কম্পোজিট ফান্ড রাজ্য সরকারের অনুদান, সেই অনুদানের উপর ভিত্তি করে স্কুলগুলো চলে। অধিকাংশ স্কুলে 25%, সেটা কমে 25%, কোথাও পায়নি, কোথাও 50%, এর বেশি অনুদান স্কুলগুলো পাচ্ছে না। কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত শিক্ষক নিয়োগ না করার ফলে মানে এমন বহু কলেজ তুমি পাবে যেখানে প্রিন্সিপাল নেই, যেখানে কলেজের শিক্ষক বিভিন্ন ডিপার্টমেন্টে নেই, পার্ট টাইম দিয়ে চালানো হচ্ছে, গেস্টদের দিয়ে চালানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একের পর এক সাইনবোর্ড বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে, কন্যাশ্রীর নাম দিয়ে, কোথাও গ্রিন বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে। এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে না কোনো গবেষণার পরিকাঠামো আছে, না শিক্ষক আছে, না শিক্ষা কর্মী আছে, না রেজিস্ট্রার, ভাইস চ্যান্সেলর নিয়োগ রিসেন্ট হলো এই সুপ্রিম কোর্টের নির্দেশে। কিন্তু মানে মিনিমাম পরিকাঠামো নেই। বেকার তৈরির কারখানা কিছু তৈরি করা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এইসব সাবজেক্ট পড়ানোর জন্য। ফলে আমি তোমাকে বলছি যে, এবং তার সাথে যেটা হয়েছে তৃণমূল কংগ্রেস শাসনকালে কার্যত সমস্ত, সেটা সবং কলেজ হতে পারে, সেটা জলপাইগুড়ির এসি কলেজ হতে পারে, বা কোচবিহারের কোনো কলেজ হতে পারে, সর্বত্র তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতাদের দাপাদাপি। তারাই পুরো শিক্ষা প্রতিষ্ঠানটাকে নিয়ন্ত্রণ করে রেখেছেন। তুমি জানো কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচন নেই, ছাত্র নির্বাচন নেই, অথচ ছাত্র সংসদ দখল করে রেখেছে বেআইনি ভাবে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা। তো এটা তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রী তারা কি দেখেন না? যে বিধায়ককে নিয়ে তুমি বলছো, সেই বিধায়ক কি দেখেন না যে কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো বেআইনি ভাবে তৃণমূলের ছাত্র নেতারা দখল করে রেখেছে নির্বাচন ছাড়াই? বছরকে বছর নির্বাচন ছাড়া এ রাজ্যের ছাত্রদেরকে নির্বাচনের সুযোগ দিচ্ছে না।
যে মমতা বন্দ্যোপাধ্যায়, মানস ভূঁইয়ারা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নেতা হয়েছিলেন, আজকে দুঃখের সাথে বলতে হয় সেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত করে রেখেছেন। আজকে বছরকে বছর, করোনার আগে থেকেই প্রায় 2016-17 সাল থেকেই কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রাখা হয়েছে। ছাত্রদের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সংসদ গঠন করতে দেওয়া হচ্ছে না। তাদের নেতৃত্ব, লেজিটিমেট নেতৃত্ব পাওয়ার কথা, আজকে তাদেরকে কলঙ্ক নিয়ে, তৃণমূল ছাত্র নেতাদের কলঙ্ক মাথায় নিয়ে ছাত্র সংসদের অফিসে বসতে হচ্ছে, বেআইনি ভাবে কাজ পরিচালনা করতে হচ্ছে। এটা দুঃখের যে একটা অগণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র আছে, সেটা কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচন ছাড়া যেভাবে বেদখল করে রেখেছে তৃণমূল ছাত্র নেতারা সংসদগুলো, অফিসগুলো। আর একই সাথে তো আমি বলতে চাই, এই সময় শিক্ষায় পলিটিসাইজেশন এই লেভেলে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে তিনি ক্ষমতায় আসলে গভর্নিং বডিগুলোকে, মানে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিগুলোকে, স্কুলের পরিচালন সমিতিগুলোকে, বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিগুলোতে শিক্ষকদের নিয়োগ করবেন কেবল, শিক্ষাবিদদের নিয়োগ করবেন কেবল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নিজের নিজের স্বার্থ কায়েম করতে গিয়ে, তৃণমূলের স্বার্থ কায়েম করতে গিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে তার নিজের লোক, কোথাও তার পার্টির লোককে পাঠিয়েছেন, কোথাও কাউন্সিলরকে পাঠিয়েছেন, কোথাও এমএলএ কে পাঠিয়েছেন, কোথাও ব্যবসায়ী লোককে পাঠিয়েছেন, পাঠিয়ে তৃণমূল কংগ্রেস সেগুলোকে নিয়ন্ত্রণ করছে। আমাদের দুর্ভাগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের সময় শিক্ষার গণতান্ত্রিকীকরণের ডাক দিয়েছিলেন, শিক্ষায় দলীয়করণ মুক্ত উৎকর্ষতার কথা বলেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে শিক্ষাটা শ্মশানে পরিণত হয়েছে। যত শিখে তত মানুষ প্রশ্ন করে, যত শেখে তত শাসকের জন্য ভয়ের কারণ হয়। ফলে যত নিরক্ষর থাকবে, যত আনুগত্যপূর্ণ ছাত্র তৈরি করতে পারবো, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়, তৃণমূলের জয়, এই স্লোগান তারা দেবে। ফলে সেই কারণেই শিক্ষা পরিচালন জায়গা থেকে যদি দেখো দলীয়করণ ঘটেছে, উৎকর্ষতার জায়গা যদি দেখো শিক্ষক ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো অধিকাংশ চলছে কম শিক্ষক দিয়ে, স্বল্প শিক্ষক দিয়ে, মানে সিভিক শিক্ষক দিয়ে চলছে, চুক্তিভিত্তিক শিক্ষক দিয়ে চলছে। আর শিক্ষা ব্যবস্থাতে যে মনোজিৎ মিশ্রর মডেল তোমরা দক্ষিণ কলকাতার ল কলেজে দেখেছিলে, কসবা ল কলেজে দেখেছিল, সেইটাই তো পশ্চিমবাংলার মডেল। ফলে সেই মডেল নিয়ে অনেকের বিবেকের তাড়না হয়। সেই বিবেকের তাড়নার থেকে কোনো এমএলএ এমপি কখনো কখনো দু একটা মন্তব্য করেন, কিন্তু তারাও তো সেই ব্যবস্থারই পার্ট। তারাও কিন্তু ওই ব্যবস্থাটাকেই টিকিয়ে রেখে নিজের এমএলএ পদটা ধরে রাখতে চান, ভোটের রাজনীতিটাকে নিশ্চিত করতে চান। পশ্চিমবাংলা পিছিয়ে যাচ্ছে, তাদের কি যায় আসে বলো? কি যায় আসে? এই যে রাজ্যের মন্ত্রী বা এমএলএ বা রাজনীতিবিদরা পশ্চিমবাংলার চুলোয় যাক, কিন্তু আমার শাসন ব্যবস্থা যেন থাকে, আমার নেতৃত্ব যাতে থাকে, আমি লাল বাতির গাড়িতে চড়বো। আর যদি কোনো সাংবাদিক এগুলো নিয়ে প্রশ্ন করে, তাহলে তার চাকরিটা খেয়ে নিব, তাকে বিপদে ফেলবো, এবং সে যাতে নিরপেক্ষভাবে সাংবাদিকতা না করতে পারে তার জন্য সমস্ত জায়গা থেকে তাকে বঞ্চিত করব। ওটাই তো পশ্চিমবাংলার আজকে রেওয়াজ হয়ে গেছে। ফলে প্রশ্ন করা যাবে না, কারণ প্রশ্ন করলেই তুমি শাসক দলের রোষানলে পড়বে। তুমি যদি প্রশ্ন করো যে কেন শিক্ষা দলীয়করণ হলো, আপনি তো শিক্ষায় গণতান্ত্রিকীকরণের কথা বলেছিলেন, উৎকর্ষতার কথা বলেছিলেন। তুমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলো যে কেন নির্বাচন সময় মতন কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে না, তুমি যদি প্রশ্ন করো কেন আপনি খেলা মেলার জন্য বিপুল টাকা দিচ্ছেন, কলেজ বিশ্ববিদ্যালয় বা স্কুলগুলোর জন্য গ্র্যান্ট দিচ্ছেন না বা অনুদান দিচ্ছেন না, তুমি যদি প্রশ্ন করো কেন নিয়মিত শিক্ষক নিয়োগ করছেন না, শিক্ষাকর্মী নিয়োগ করছেন না, তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে বলা হবে বিজেপি সাংবাদিক, তোমাকে বলা হবে যে তুমি সাংবাদিকতা জানো না, তোমাকে সমস্ত ব্যবস্থা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এটাই দেওয়া, এটাই অবস্থান।
এটাই মানে আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। এই ভবিষ্যতেই তোমাকে চলতে হবে। বিশ্বনাথ, এর বাইরে আমার কিছু বলার নেই। রাজীব, আমার এক শেষ প্রশ্ন, তার মানে এই রাজ্যে গণতন্ত্র বলে কোনো একটা শব্দ এখানে নেই, এটাই তো বলছেন? গণতন্ত্র আবার কিসের? আমি শাসন করব, আমার শাসন। আর দুঃখের হলেও সত্যি রাজীব, তোমাকে স্পষ্ট কথাটা স্পষ্টভাবে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা এবং এই যে সংবাদ মাধ্যমের গলা টিপে ধরা, সঠিক প্রশ্নটা করতে না পারার, এটার পেছনেও সংবাদ মাধ্যমের এক শ্রেণীর সাংবাদিকের ভূমিকা আছে। আর একইভাবে বিরোধী রাজনৈতিক দল তারা দুর্বল এবং তারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করার ফলে সমাজের একটা বড় অংশের মানুষ তাদেরকে পছন্দ করে না। আর সব মিলেই তোমাকে বলছি, কলেজ হোক, স্কুল হোক, বিশ্ববিদ্যালয় হোক, শিক্ষা হোক, শিক্ষা অনেক দূরে এখন। যে বাংলা বাঙালি, যে বাংলা শিক্ষার উপর ভিত্তি করেই জগতের শ্রেষ্ঠ আসন নিয়েছিল। আমাদের বাঙালির কি ছিল? আমরা তো গুজরাটিদের মতন অত ধনী ছিলাম না, মারাঠাদের মতন অত ধনী ছিলাম না, বা পাঞ্জাবিদের মতন আমরা বীর ছিলাম না। কিন্তু আমাদের যেটা ছিল সেটা হলো রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর হয়ে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে সত্যজিৎ রায়, একেবারে নবজাগরণ ঘটেছিল। আমরা বিদ্যার চর্চার উপর ভিত্তি করে, শিক্ষার উপর ভিত্তি করে নিজেদেরকে বিশ্বে প্রতিষ্ঠা করেছিলাম, জগৎ সবাই প্রতিষ্ঠা করেছিলাম। সেই বাঙালি শিক্ষাকে কিন্তু ধ্বংস করা হলো। এবং এই ধ্বংস শাসক দল যেমন করেছে, বিরোধীরা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে না পারার ব্যর্থতা মধ্যে লুকিয়ে আছে। আর এক শ্রেণীর চাটুক সাংবাদিকের ভূমিকা সেখানে কিন্তু স্পষ্ট লুকিয়ে আছে। সব মিলে হতাশাজনক চিত্র। আগামী দিনেও যে চলে যাবে এমন ইঙ্গিত কিন্তু আমি রাজীব দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।